হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজেবল আড্ডা। আজকে আপনারা শুনবেন রাস্কিং বন্ডের লেখা দ্য আইজ অফ ইটের বাংলা অনুবাদ একটু অন্যরকম করে। মুসৌরি যাওয়ার উদ্দেশ্যে আমি ট্রেনে রওনা দিয়েছিলাম। রোহানা পর্যন্ত আমার কামরায় আমি একাই ছিলাম। রোহানা স্টেশনে ট্রেনটি থামতে একটি মেয়ে সেই কামরায় উঠে এলো। যারা তাকে পৌঁছে দিতে এসেছিল তারা সম্ভবত মেয়েটির বাবা মা। ভদ্রমহিলা তার মেয়েকে বারবার বোঝাচ্ছিলেন যেন সে ঠিকভাবে সব কিছু গুছিয়ে রাখে, জানলা দিয়ে বাইরে না ঝোঁকে এবং অচেনা মানুষকে সে যেন একেবারেই এড়িয়ে যায়। তারা মেয়েকে বিদায় জানানোর পরেই ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে এলো। সত্যি বলতে আমি সম্পূর্ণ অন্ধ। আমার চোখ কেবলমাত্র আলো এবং অন্ধকারেই সংবেদনশীল। আমার পক্ষে তাই বলা সম্ভব ছিল না মেয়েটি কেমন দেখতে, কিন্তু মেয়েটির পায়ের শব্দে আমি বুঝতে পেরেছিলাম মেয়েটি স্লিপার পরে আছে। আমার কিছুটা সময় লাগবে মেয়েটি কেমন তা বুঝতে। এমনও হতে পারে আমি কখনোই বুঝতে পারলাম না, কিন্তু মেয়েটার গলার স্বর আমার ভীষণ ভালো লেগেছে, এমনকি তার পায়ের শব্দও আমার মনে ধরেছে। আমি একটু সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কি দেহেরা যাচ্ছেন? আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ আমার গলার স্বরে মেয়েটি চমকে উঠল। সে একটু অবাক হয়েই বলল, ও, আমি জানতাম না এখানে আরো কেউ আছে। আমি মনে মনে ভাবলাম, এমনটাই তো হয়। যারা চোখে ভালো দেখতে পায় তারা তাদের চোখের সামনে ঘটা ঘটনা ঠিক করে খেয়াল করে না। হয়তো তাদের দেখার জন্য অনেক কিছু আছে, তাই এদিকে যারা চোখে দেখতেই পায় না বা খুবই কম দেখে, তারা শুধুমাত্র দরকারি জিনিসটাকেই অনুভব করার চেষ্টা করে, কারণ তাদের কাছে সেটাই অনেক বড় ব্যাপার। একটু মন খারাপ করেই বললাম, আমিও দেখিনি আপনাকে, কিন্তু আপনার আসার শব্দ শুনতে পেয়েছি। আমি মেয়েটিকে বুঝতে দিতে চাইছিলাম না আমি অন্ধ। আমি ভাবলাম আমার সিটে যদি আমি চুপ করে বসে থাকি তাহলে হয়তো কাজটা খুব একটা কঠিন হবে না। এমন সময় মেয়েটি বলল, আমি সাহারানপুরেই নেমে যাব। আমার আন্টি আমাকে সেখানেই নিতে আসবেন। আমি উত্তরে বললাম, ওরে বাবা, তাহলে আমি খুব বেশি বন্ধুত্ব করার চেষ্টা করব না। আন্টিরা শুনেছি ভয়ঙ্কর প্রকৃতির হয়। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব প্রথমে দেহেরা, তারপর সেখান থেকে মুসৌরি। আপনি কত ভাগ্যবান। আমি যদি মুসৌরি যেতে পারতাম। আমার না পাহাড় ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওই অক্টোবর মাসের দিকে। আমার স্মৃতি হাতড়ে আমি বললাম, ঠিক বলেছেন, অক্টোবরই সব থেকে ভালো সময়। এই সময়তে বন্য ডালিয়া ফুলে ছেয়ে যায় পাহাড়, সূর্যের মিষ্টি রোদ বয়ে যায় চারিদিকে। রাতের বেলা আগুনের পাশে আরাম করে বসে ব্র্যান্ডি খাওয়া যায়। ট্যুরিস্টদের ভিড় প্রায় থাকে না বললেই চলে, রাস্তাঘাটও জনশূন্য হয়ে যায়। হ্যাঁ, অক্টোবরই হচ্ছে সব থেকে ভালো সময় পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য। সে কোনো উত্তর দিল না। আমি ভাবছিলাম আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গেল, নাকি সে আমাকে একটা কল্পনাবিলাসী বোকা ভাবল। ঠিক এমন সময় আমি একটা ভুল করে ফেললাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বাইরেটা এখন কেমন লাগছে? কিন্তু অদ্ভুত, সে আমার এই প্রশ্নে অস্বাভাবিক কিচ্ছু খুঁজে পেল না। সে কি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে আমি চোখে দেখতে পাই না? কিন্তু তার পরের প্রশ্নই আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। আপনি নিজেই কেন বাইরেটা দেখে নিচ্ছেন না? আমি আস্তে আস্তে জানলার দিকে সরে গেলাম। জানলা খোলাই ছিল। জানলার দিকে তাকিয়ে এমন ভান করলাম যেন বাইরের দৃশ্য পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছিলাম ইঞ্জিনের আওয়াজ, চাকার ঘর ঘর শব্দ, এবং আমার মানস চোখে দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্টগুলো একের পর এক সরে সরে যাচ্ছে। এরপর মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি লক্ষ্য করেছেন গাছগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন চলন্ত, যেখানে আমাদের দেখে মনে হচ্ছে আমরা কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। তা তো সবসময়ই হয়। আচ্ছা, আপনি বাইরে কোনো প্রাণী দেখতে পাচ্ছেন?
আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, না। আমি জানতাম দেহেরার কাছাকাছি জঙ্গলগুলোয় প্রাণী প্রায় নেই বললেই চলে। এরপর জানলা থেকে মুখ ফিরিয়ে আমি মেয়েটির মুখোমুখি হলাম। কিছুক্ষণের জন্য দুজনেই সম্পূর্ণ চুপ। এরপরে আমি বললাম, আপনার মুখটা কিন্তু খুব আকর্ষণীয়। আমার মনে হচ্ছিল আমি একটু বেশি সাহসী হয়ে পড়ছিলাম, কিন্তু এটাও বুঝতে পারছিলাম যে এই কথাটা খুব একটা বিপজ্জনক নয়, কারণ প্রশংসা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। শুনে কিন্তু ভালো লাগলো যে আমার মুখটা আকর্ষণীয়। বিশ্বাস করুন, লোকের মুখে ওই সুন্দর কথাটা শুনতে শুনতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তবে আকর্ষণীয়টা কিন্তু মন্দ নয়। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা তাহলে আপনার মুখটা সুন্দর। বাইরে বললাম, একটা আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে, তাই নয় কি? আপনি তো বেশ সাহসী দেখছি, তাহলে আপনি এত গম্ভীর কেন? মেয়েটির কথা শুনে মনে হলো তার জন্য একবার হাসার চেষ্টা করি, কিন্তু হাসার কথা ভাবলেই আমি আরও বেশি একা হয়ে যাই। তাই কথা ঘুরিয়ে বললাম, আমরা কিন্তু প্রায় আপনার স্টেশনে পৌঁছেই গেছি। থ্যাংক গড। আমি আবার 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। এদিকে আমি চাইছিলাম এভাবেই অনন্ত সময় বয়ে যাক। আমি চুপটি করে বসে থাকব শুধু মেয়েটির কথা শোনার জন্য। মেয়েটির কণ্ঠে পাহাড়ি ঝর্ণার স্রোত বয়ে যায়। ট্রেন থেকে নেমেই হয়তো সেই দেখা হওয়া ভুলে যাবে, আমি কিন্তু চাইলেও ভুলতে পারবো না। ইঞ্জিনের হুইসেল বেজে উঠল, গাড়ির চাকাও ছন্দ গতি পরিবর্তন করল। মেয়েটি উঠে দাঁড়িয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। আমি ভাবছিলাম, সে কি তার চুল খোপা করে বেঁধেছে নাকি বিনুনি করে? এমনও হতে পারে তার খোলা চুলগুলো লুটিয়ে পড়ছে ঘাড়ের ওপর, হয়তোবা খুব ছোট করে কাটা আছে চুলগুলো। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। বাইরে থেকে ভেসে আসছিল কুলিদের চিৎকার, তার সঙ্গে শোনা যাচ্ছিল এক মহিলার তীক্ষ্ণ কণ্ঠস্বর। এস্বর নিঘাত সেই মাসির। আসি তবে। মেয়েটি আমার ভীষণ কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুলের সুবাস ছড়িয়ে পড়ছিল চারপাশে। আমার ইচ্ছে হচ্ছিল হাত বাড়িয়ে তার চুলগুলো চুয়ে দেখি, কিন্তু সে চলে গেল। পিছনে রেখে গেল তার চুলের মিষ্টি সুবাস। বাইরের দরজায় একটু গন্ডগোলের আওয়াজ পেলাম। একজন লোক কারোর কাছে ক্ষমা চাইল, তারপরই আবার দরজা বন্ধ হওয়ার শব্দ। পৃথিবীটাও আমার কাছে আবার অন্ধকার হয়ে আসলো। পুনরায় নতুন যাত্রীর অপেক্ষা, নতুন খেলা শুরু। ট্রেনের গতি বেড়ে চলল। আমি জানলার পাশে গিয়ে বাইরের দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম, যদিও আমার চোখে সবই অন্ধকার। জানলার বাইরে অনেক কিছু ঘটছিল, কি ঘটছে সেটা আন্দাজ করা বেশ একটা মজার খেলা। এমন সময় এক নতুন যাত্রী এসে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। আপনি নিশ্চয়ই হতাশ হয়েছেন, আমি তো আগের সঙ্গীর মতো অতটা সুন্দর না। আমি বললাম, মেয়েটি সত্যিই আকর্ষণীয় ছিল। আচ্ছা, আপনি কি আমাকে একটা জিনিস বলতে পারবেন? মেয়েটির চুলগুলো কেমন ছিল, ছোট না বড়? আমার ঠিকমতো মনে পড়ছে না, যদিও আমি তার চুল লক্ষ্য করিনি। তার চোখ দুটো দেখছিলাম। জানেন, ভীষণ সুন্দর তার চোখ দুটো, কিন্তু সে চোখ তার কোনো কাজে লাগে না। সে সম্পূর্ণ অন্ধ। আপনি খেয়াল করেননি? এতক্ষণ শুনছিলেন রাস্কিং বন্ডের দ্য আইজ হ্যাভ ইট। প্রসঙ্গত বলে রাখি, রাস্কিং বন্ড আমার ব্যক্তিগতভাবে সবথেকে পছন্দের লেখক। রাস্কিং বন্ডের জন্ম 1934 সালের 19 মে পাঞ্জাবের কাসৌলিতে। 17 বছর বয়সে তার লেখা প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ প্রকাশিত হয় 1956 সালে। তিনি ছোটদের জন্য লিখেছেন অজস্র ছোট গল্প, এবং তার প্রিয় চরিত্র রাস্টিকে নিয়ে তিনি লিখেছেন বেশ কয়েকটি উপন্যাস। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা লেখার জন্য 1992 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1999 সালে তিনি পান পদ্মশ্রী, এবং 2014 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হয়। বর্তমানে তিনি মুসৌরির কাছে ল্যান্ডো শহরে বাস করছেন। এরকম আরও বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের পছন্দের বিষয় কমেন্ট করে জানান, যাতে আমি আপনাদের পছন্দের বিষয়গুলো আমার সাধ্যমতো উপস্থাপন করতে পারি।